আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ বিল আলমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লিম। প্রিয় MBA শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবর রহমান শেখ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে আমার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং ক্লাসে আমি তোমাদের পড়াবো ডাইরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এই অধ্যায়টি তোমরা অনার্স থার্ড ইয়ারে পড়ে এসেছো, আর আমিও চেষ্টা করব যাতে তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারো। ডাইরেক্ট এবং অ্যাবজর্পশন কস্টিংয়ের আমি থিওরিটিক্যাল আলোচনায় খুব একটা যাব না, কারণ একটা ম্যাথ রিলেটেড অধ্যায়। এখন আমি তোমাদের ডাইরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের মৌলিক পার্থক্যটা কোথায় অঙ্ক করার ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করে অঙ্কে চলে যাব। ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের মৌলিক পার্থক্য হচ্ছে ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয়, এন্ডিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড, এই দুইটির মূল্য নির্ণয়ের ক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ফিক্সড কস্টকে বিবেচনা করা হয়, আর ডাইরেক্ট কস্টিং সিস্টেমে বিবেচনা করা হয় না। এতটুকু শুধু পার্থক্য। আমরা একটা অঙ্কের সাহায্যে বোঝার চেষ্টা করি অঙ্কটা রুলস কেমন এবং অঙ্ক করার পদ্ধতি। আমি আজ তোমাদের যে অঙ্কটার আলোকে তোমাদের অঙ্ক শেখাবো সেটা হচ্ছে মিলেনিয়াম কোম্পানির 18 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কটা তোমরা এই বইটা সংগ্রহ করে নিও। একটু লক্ষ্য করো এখানে কি কি চেয়েছে। এটি তোমাদের সঙ্গে আমার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের প্রথম ক্লাস, আর টোটাল ক্লাস 4। এখানে 1 নম্বর চেয়েছেন অ্যাজুম দ্যাট দ্য কোম্পানি ইউজ অ্যাবজর্পশন কস্টিং। ধরে নেওয়া হলে অ্যাবজর্পশন কস্টিং কোম্পানি ইউজ করে। এখানে করতে বলেছে এ কম্পুট দ্য ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট ফর অন বাইসাইকেল, একটি বাইসাইকেলের একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলেছে। আর বি নম্বরে শেষে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের একটি ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে। 2 নম্বর শেষে ইউজিং ভেরিয়েবল কস্টিং। আর এখানে একই জিনিস চেয়েছে কম্পুট দ্য ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট ফর অন বাইসাইকেল, আর বি নম্বরে শেষে অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার। আর 3 নম্বরে শেষে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। অর্থাৎ এখানে মোট 5টা রিকোয়ারমেন্ট চেয়েছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই। এখানে বলেছে অ্যাবজর্পশন কস্টিং, তাহলে আমরা লিখব আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখানে 2টি রিকোয়ারমেন্ট চেয়েছে। 1 নম্বরে চেয়েছে কম্পিউট দ্য ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। কি চেয়েছে? ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কি? একক প্রতি উৎপাদন ব্যয়। আমরা জানি উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে 3টি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। আর এই ফ্যাক্টরি ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেডকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটি ফিক্সড, অন্যটি ভেরিয়েবল। তাহলে উপাদান চলে আসলো 4টি। আমরা এই 4টি উপাদান একটু দেখি। দেখো এখানে আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 120 টাকা, ডাইরেক্ট লেবার 140, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 50, আর
ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 লক্ষ। আমরা একক প্রতি বের করে ফেলি। সংক্ষেপে ডাইরেক্ট ম্যাটেরিয়ালকে আমি লিখলাম ডিএম পার ইউনিট, একক প্রতি 120। ডাইরেক্ট লেবারকে আমি সংক্ষেপে লিখলাম ডিএল পার ইউনিট, এটা দেওয়া আছে 140। এরপর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড সংক্ষেপে লিখলাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভেরিয়েবল দেওয়া আছে এখানে 50। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটা দেওয়া আছে মোট 6 লক্ষ টাকা। এখানে একক প্রতি দেওয়া নাই, তাহলে আমরা বের করব কিভাবে? আমাদের উৎপাদন একক দেওয়া আছে 10,000, তাহলে আমরা যদি 6 লক্ষকে 10,000 দিয়ে ভাগ করি আমরা একক প্রতি উৎপাদন ব্যয় ম্যানুফ্যাকচারিং ওভারহেড পেয়ে যাব। 6 লক্ষ ভাগ 10,000, তাহলে আমাদের এখানে 60 টাকা আসবে। যোগ করলে 260, 320, 370 আমরা পেয়ে গেলাম একক প্রতি ম্যানুফ্যাকচারিং কস্ট। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিংয়ের 2টা রিকোয়ারমেন্টস এসে আমরা একটা অলরেডি বের করে ফেলেছি। এবার বি নাম্বারে শেষে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট। এখন আমরা করব ইনকাম স্টেটমেন্ট। এ নাম্বার ছিল, ইনকাম স্টেটমেন্টটা আমরা এখন বের করব। ইনকাম স্টেটমেন্ট তোমরা আগে করে এসেছো, এটা ঠিক একই ইনকাম স্টেটমেন্ট অনার্স ফার্স্ট ইয়ারও তোমরা করেছো। সঙ্গত কারণে আমি ইনকাম স্টেটমেন্ট রুলসের গেলাম না, অঙ্কটা দিয়েই রুলসটা বুঝাই। ইনকাম স্টেটমেন্ট, আর ইনকাম স্টেটমেন্ট হচ্ছে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ওটা আমরা প্রথমেই লিখেছি। 2টা টাকার ঘর আমরা রাখলাম। প্রথমে আমাদের আসবে সেলস, কত একক বিক্রি করেছি দেখো, আমরা 8,000 একক বিক্রি করেছি, প্রতি একক 500 করে, তাহলে আমাদের টাকা আসবে 4 লক্ষ টাকা যদি আমরা গুণ করি। আর এর থেকে বাদ যাবে কস্ট অফ গুডস সোল্ড লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের প্রথম উপাদান আছে বিগিনিং ইনভেন্টরি অ্যাড ম্যানুফ্যাকচারিং কস্ট লেস এন্ডিং ইনভেন্টরি। এটা আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। তো আমরা দেখি বিগিনিং ইনভেন্টরি নাই, ম্যানুফ্যাকচারিং কস্ট সংক্ষেপে লিখলাম এম কস্ট, আমরা উৎপাদন করেছি 10,000, কত করে 370, তাহলে আসবে 37 লক্ষ, যোগ করলে আসবে 37 লক্ষ, লেস এন্ডিং ইনভেন্টরি ইনভেন্টরি। এখানে আমাদের এন্ডিং দেখো কোশ্চেন দেওয়া আছে 2000 একক, আর একক প্রতি উৎপাদন বাই 370, তাতে আসবে আমার 0 0 0 0 0 আছে মোট 4টি, তারপর 7 দুগুণে 14, হাতে গেলে 3 দুগুণ 6 7, 74,000। এটা বাদ দিলে আমাদের থাকবে না 7,40,000, এটা বাদ দিলে আমাদের থাকবে 29,60,000। আমরা এখন 40 লক্ষ থেকে 29,60,000 বাদ দিলে 10,40,000, এটা পেয়ে গেলাম গ্রস প্রফিট। এটাকে কি বলা হয়? গ্রস প্রফিট, GROSS গ্রস প্রফিট আমরা পেয়ে গেলাম। বইয়ের এই ফরম্যাটটা আলোকে করেনি, তারা সরাসরি 8,000 দিয়ে গুণ করেছে, তাও তোমরা করতে পারো, কারণ আমরা বিক্রি করেছি 8,000 একক, তাহলে আমরা 8,000 দিয়ে গুণ করবো 370কে, একবারই আমরা পেয়ে যাবো 29,60,000। এভাবেও করা যাবে, তা আমি ডিটেলস করিয়ে দিলাম। এখন আমাদের গ্রস প্রফিট থেকে বাদ যাবে অপারেটিং এক্সপেন্স যেগুলো আছে, এটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। লেস কি অপারেটিং এক্সপেন্স, অপারেটিং
এক্সপেন্স বই অপারেটিং এক্সপেন্স কথাটা লেখে নাই, সমস্যা নাই, না লিখলেও। এটা দুই ভাগ, একটা সেলিং এক্সপেন্স কত আছে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। 1,60,000 আছে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আছে 1,60,000। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ একটু আমরা লক্ষ্য করি, এখানে আছে 8,000 ইউনিট 20 টাকা করে। এটা আছে তোমার ভেরিয়েবলটা আমরা লিখে দিই। আর ফিক্সড আছে, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা দেওয়া আছে 4 লক্ষ। যোগ করলে হবে আমাদের 5,60,000। আর আমাদের গ্রস প্রফিট ছিল 10,40,000। এটা থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসবে 4,80,000। আমাদের যে গ্রস প্রফিট বের হয়েছিল, তোমরা তো এর নিচেই বসো, আমার জায়গা না, এই জন্য আমি উপরে চলে গিয়েছি। এই 10,40,000 থেকে 5,60,000 বাদ দিলে আমরা পাবো 4,80,000। এটার নাম আছে অপারেটিং প্রফিট বা নেট প্রফিট। এই অঙ্কে যেহেতু কোনো ইন্টারেস্ট নাই, সঙ্গত কারণে এটার নাম দিব আমরা নেট প্রফিট বা অপারেটিং প্রফিটও লিখতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা শিখে গেলাম অ্যাবজর্পশন কস্টিংয়ের, বের করলাম একক প্রতি উৎপাদন ব্যয় এবং ইনকাম স্টেটমেন্ট। এখন আমরা ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিংয়ে এই সেম দুইটা জিনিসই বের করব। আমরা একটু বের করি। এখন আমাদের লিখতে হবে 2 নম্বরে আন্ডার ভেরিয়েবল কস্টিং। আন্ডার ভেরিয়েবল কস্টিং এইভাবে লিখে নেব, আন্ডার ভেরিয়েবল বা ডাইরেক্ট কস্টিং আমরা লিখতে পারি। আন্ডার ডাইরেক্ট কস্টিং বা আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে এখানে এ নাম্বারে কী এসে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। আগের অঙ্কের মতন একক প্রতি উৎপাদন ব্যয়। তাহলে আগের অঙ্কের সঙ্গে পার্থক্যটা কোথায়? ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট। এই অঙ্কে আমাদের ফিক্সড ওভারহেডটা আসবে না। ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট ছিল আমাদের 120 টাকা, আগে যা ছিল তাই। ডাইরেক্ট লেবার পার ইউনিট এটা ছিল 140 টাকা। আর আসবে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর পরিমাণ দেওয়া আছে 50 টাকা। আর অ্যাবজর্পশন কস্টিংয়ের সিস্টেমে আমরা ফিক্সড কস্ট নিয়েছিলাম, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ওইটা এখানে আসবে না। এই দুইটা পদ্ধতির পার্থক্য হচ্ছে ফিক্সড কস্ট, অর্থাৎ অ্যাবজর্পশনে ফিক্সড কস্ট আসবে আর ডাইরেক্টে ফিক্সড কস্ট আসবে না। এটা আসবে 3,10,000 পেয়ে গেলাম ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এরপর আমাদের শেষ ইনকাম স্টেটমেন্ট। ঠিক আগের অঙ্কের মতনই আমরা ইনকাম স্টেটমেন্ট করব। বি নাম্বারে শেষ ইনকাম স্টেটমেন্ট লিখে ফেলি। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্ট বা ডাইরেক্ট কস্টিং। আমরা টাকা লিখবো, এখানে 2টি কলাম দিব। প্রথমে আগের অঙ্কের মতনই আমরা যা শিখেছি তাই। সেলস কত, 8,000 একক, কত করে? বিক্রয় মূল্য 500। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আসবে কত? 4 লক্ষ। এর থেকে বাদ যাবে কস্ট অফ ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এখানে লিখতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আমরা আগের নিয়মে লিখতে পারি অথবা সরাসরি 8,000কে 310 দিয়েও গুণ করে বের করতে পারি। আগের নিয়মে যদি করি তাহলে বিগিনিং ইনভেন্টরি আমাদের অঙ্কে নাই, তাহলে আমরা 0 দিলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের উৎপাদন হয়েছে কত একক? 10,000। কত করে একক প্রতি ব্যয়? 310। তাহলে আসবে কত? এখানে একটা 0 বেশি হবে, 40 লক্ষ। তাহলে এখানে আসবে 31 লক্ষ।
লেস এন্ডিং ইনভেন্টরি ইআই সংক্ষেপে লিখলাম। আমাদের এন্ডিং ছিল 2000 কত করে 310, তাহলে 6,20,000। এই দুটা যোগ করে 6,20,000 বাদ দিব। বাদ দিলে আমরা পেয়ে যাব কত 24,80,000। অথবা আমরা সরাসরি এই 10,000 থেকে 2,000 বাদ গেলে 8,000 থেকে 8,000কে 310 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা আমরা পেয়ে যাব। তাতে এতগুলো ধাপ আর করার প্রয়োজন হবে না। কিন্তু এটা মূল ফরম্যাট, আমি তোমাদেরকে মূল ফরম্যাটের আলোকেই শেখালাম। বিয়োগ করলে পাবো আমরা 15,20,000। এটার নাম কি আগের মতনই গ্রস প্রফিট লিখেছি। এখন লিখব কন্ট্রিবিউশন মার্জিন বা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, কারণ এখানে ফিক্সড কস্ট আসে নাই, এখানে প্রফিট লেখা যাবে না, লিখতে হবে কন্ট্রিবিউশন মার্জিন বা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা এর নিচে বাকিটা করব। আমার জায়গা নেই, আমি উপরে চলে গেলাম, নিচের ওই জায়গায় শুধু ওই অ্যামাউন্টটা আমরা রেখে দিলাম পরবর্তী যোগ বিয়োগ করার সুবিধার্থে। একটু লক্ষ্য করো তোমরা, এখন আমাদের বাদ যাবে যত ভেরিয়েবল আছে, সব ভেরিয়েবলগুলো তো সব এখানে চলে গিয়েছে, 3টি, আর একটি আছে, সেটা হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। এটা আমরা লিখে ফেলি লেস ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত আমাদের 8,000 একক উৎপাদন হয়েছিল, আর একক প্রতি উৎপাদন ব্যয় ছিল 20 টাকা। 1,60,000 বাদ যাবে, তাহলে 15,20,000 থেকে 1,60,000 বাদ দিলে আমাদের থাকবে 13,60,000। এটা হবে নেট কন্ট্রিবিউশন মার্জিন। এটার নাম আছে নেট কন্ট্রিবিউশন মার্জিন। এই নেট কন্ট্রিবিউশন মার্জিন পাওয়ার পর আমরা কী করব, এখন যত ফিক্সড কস্ট আছে, ফিক্সড কস্টগুলো যেহেতু উপরে আমরা নিয়ে নাই, বিবেচনা আনি নাই, এখন ফিক্সড কস্টগুলো আমাদের বাদ দিতে হবে। ফিক্সড কস্ট নামে বাদ দিই ফিক্সড কস্ট বা ফিক্সড ওভারহেড আমরা লিখতে পারি। এখানে আছে কি কি, একটা ম্যানুফ্যাকচারিং আছে, ম্যানুফ্যাকচারিং ফিক্সড আছে কতটুকু, ওভারহেড আমরা একটু প্রশ্ন দেখি, 6 লক্ষ আছে। আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফিক্সড আছে 4 লক্ষ। সেলিং ওভারহেড অ্যাডমিনিস্ট্রেটিভ আমি লিখলাম না, জায়গার সমস্যা, 4 লক্ষ। তাহলে আমাদের মোট আসলো 10 লক্ষ, বাদ যাবে 10 লক্ষ। 10 লক্ষ বাদ যাবে, 13,60,000 থেকে বাদ দিলে থাকবে 3,60,000। বের হলো নেট প্রফিট বা অপারেটিং প্রফিট আমরা লিখতে পারি। এই অঙ্কে যেহেতু ইন্টারেস্ট নাই সঙ্গত কারণে আমরা নেট প্রফিট লিখতে পারি। তাহলে আমরা 2টি পদ্ধতির ইনকাম স্টেটমেন্ট শেষ করলাম। এখন দেখো 2টা পদ্ধতির পার্থক্য হয়েছে কত। অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট প্রফিট 4,80,000 আর ডাইরেক্ট বা ভেরিয়েবল কস্টিংয়ে 3,60,000। এক্ষেত্রে প্রফিটের পার্থক্য 1,20,000। এই প্রফিটের পার্থক্য মেইনলি ফিক্সড কস্ট বিবেচনা করা হয়নি, কোথায়, এন্ডিং ইনভেন্টরিতে। আমরা এন্ডিং ইনভেন্টরি ছিল আমাদের 2,000, এই ফিক্সড কস্টের কারণেই আমাদের কি হয়েছে, এই পার্থক্যটা তৈরি হয়েছে। কারণ অ্যাবজর্পশনে ফিক্সড কস্ট এন্ডিং ইনভেন্টরির ক্ষেত্রে বিবেচনা করা নেওয়া হয়েছে, আর ডাইরেক্টে এন্ডিং ইনভেন্টরি নির্ণয়ের সময় ফিক্সড কস্ট বিবেচনা করা হয়নি। ফিক্সড কস্ট ছিল 60 টাকা করে, 2,000 গুণ 60 120, মানে 1,20,000। এইটাই পার্থক্য। এখন আমাদের সি নাম্বারে চেয়েছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, অর্থাৎ 2টা পদ্ধতি যে নেট প্রফিটের যে পার্থক্য 1,20,000, কেন এই পার্থক্যটা হলো সেটা এই রিকনসিলিয়েশন আমরা দেখাবো। আমি শুরুতেই আমরা একটু আগেই বলেছি যে মেইনলি নেট প্রফিটের পার্থক্য হয়েছে এন্ডিং ইনভেন্টরির মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। ফিক্সড কস্ট বিবেচনা করা হয়েছে অ্যাবজর্পশনে 60 টাকা করে, 60 টাকা নেওয়া হয়েছে, কত একক 2,000, কত হবে 1,20,000। আর ভেরিয়েবল কস্টে এই 60 টাকা নেওয়া হয়। এই 1,20,000ই নেট প্রফিটের পার্থক্য। আর এই পার্থক্যটা সৃষ্টি হয়েছে মেইনলি না, একমাত্র কারণই আছে এন্ডিং ইনভেন্টরি মূল্যায়ন। এখন আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, 2টা পদ্ধতির নেট প্রফিটের পার্থক্যর কারণটা এখন আমরা অনুসন্ধান করব এবং সেটা এখানে ব্যাখ্যা এবং উপস্থাপন করব। তাহলে আমরা কীভাবে করব, আমরা লিখব নেট প্রফিট সংখ্যা এনপি লিখলাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং।
অ্যাবজর্পশন কস্টিং আমাদের 4,80,000। আর একটা এনপি মানে নেট প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং, ওখানে বের হয়েছে 3,60,000। তাহলে দুইটা প্রফিটের পার্থক্য 1,20,000। এটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। এটা কি করতে হবে? এক্সপ্লেইনড। এটা যে টু বি, ডিফারেন্স টু বি কি এক্সপ্লেইন। এই ডিফারেন্সটা আমরা কী করব? ডিফারেন্স টু বি হবে এখানে, টু বি এক্সপ্লেইন, PLAIN। ডিফারেন্স টু বি এক্সপ্লেইন মানে বন্যায় ডিফারেন্সটা যে হলো 1,20,000, এটা নিচে আমরা কি করলাম? ব্যাখ্যা করব। ব্যাখ্যাটা কি? এন্ডিং ইনভেন্টরির পার্থক্যটা এখানে কি ব্যাখ্যা। আমরা তাহলে এখন আমরা লিখে ফেলি, যে আমরা একটু দেখি ডিফারেন্স ইন ইনভেন্টরি আমরা একটু লিখে ফেলি। ডিফারেন্স ইন কি ইনভেন্টরি, ডিফারেন্স ইন এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি ডিফারেন্সটা কত আছে? অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংয়ে কত আছে এন্ডিং ইনভেন্টরি? আমরা একটু বের করেছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে যে আমাদের 2000 ইউনিট, সেখানে হয়েছিল 3,70,000। 2000 এখানে গুণটা একটু দেখাই দিই তাহলে বোঝাইতে সহজে। 2000 × 370। আর অ্যাজ পার ডাইরেক্ট বা ভেরিয়েবল কস্টিং, যেটাই তোমরা লেখো, দুইটাই রাইট। 2000 × 310, এই 60 টাকারই পার্থক্য। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে আমাদের আসতেছে কত? এখানে লিখে ফেলি 0 0 0 4টা 0, আর 7 × 14 4, হাতে গেলে 3 × 6, তাহলে 7,40,000। এখানে 6,20,000। দেখো 1,20,000ই পার্থক্য হয়ে গেল, মিলে গিয়েছে। এখানে লিখতে ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড হবে না, এটা হবে ডিফারেন্স এক্সপ্লেইনড। ডিফারেন্স কি এক্সপ্লেইনড। আমাদের যে পার্থক্যটা হলো এটা আমরা কি করলাম? এক্সপ্লেইন মানে বর্ণনা করলাম। PLAINED, এক্সপ্লেইনড। তাহলে আমরা কি করলাম? আমরা 5টি রিকোয়ারমেন্ট এখানে শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অধ্যায়টা বাসায় একটু দেখো, দেখলে তোমাদের জন্য সহজে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আরেকটি ক্লাস আমি দিব আগামীতে, আজ আর নয়, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।